তোমাদের ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ মানে ডিএসি পেপারে একটা বিষয় হচ্ছে আরবান জিওগ্রাফি। আমি সেই আরবান জিওগ্রাফি সম্বন্ধেই আলোচনা করব আজকে। দেখো, আরবান জিওগ্রাফি, নেচার, স্কোপ, অ্যাপ্রোচ, এই বিষয়গুলি মানে একটা আমাকে জানতে গেলে প্রথমে আরবান জিওগ্রাফি সম্বন্ধে আমাকে সামান্য ধারণা তুলে ধরতে হবে। আরবান জিওগ্রাফি কি? আরবান শব্দটার সঙ্গে তোমরা পরিচিত, একাদশ বা দ্বাদশ শ্রেণীতেই তোমরা পরিচিত হয়েছো রুরাল, আরবান এই বিষয়গুলির সঙ্গে, অর্থাৎ গ্রামীণ, পৌর। অর্থাৎ আরবান জিওগ্রাফি মানে হচ্ছে পৌর ভূগোল। কি এই পৌর ভূগোল? পৌর জিনিসটার সঙ্গে আমাদের ধারণা বোঝাতেই আমরা একটা মাথায় ধারণা আসে নগর, শহর, এই সব বিষয়গুলি। অর্থাৎ পৌর ভূগোল হলো মূলত শহর বা নগরের সমস্ত প্রকার যে ভৌগোলিক বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলিকে একত্রীকরণ করে যখন আমরা কোনো বিষয় আলোচনা করব নগরের বা শহরের, তাকে আমরা বলবো পৌর ভূগোল। দেখো, এই পৌর ভূগোলের মূল অর্থ কি? এটি মূলত এসছে দুটি শব্দ থেকে। দেখো, আরবান জিওগ্রাফি ইজ দ্য ওয়ার্ড ডিরাইভ ফ্রম ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। কোন ভাষা থেকে? ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে এসছে। দুটি শব্দ দেখো, ইউআরবিএস, আর্বস প্লাস আরবান, এই দুটি থেকে এসছে, যার অর্থ হলো টাউন প্লাস টাউন অ্যাসোসিয়েটেড এরিয়া। এখানে বোঝার বিষয় আছে, আর্ব মানে হচ্ছে শহর, আর আরবান এর অর্থ হচ্ছে টাউন অ্যাসোসিয়েটেড এরিয়া। অর্থাৎ শহর একটি নির্দিষ্ট একক এবং শহরের পার্শ্ববর্তী এলাকা, এই দুইয়ের আলোচনাই হচ্ছে আমাদের আরবান জিওগ্রাফির মূল আলোচ্য বিষয়। কি বলছে দেখো, বাই দিস উই ক্যান কনক্লুড দ্য আরবান জিওগ্রাফি হ্যাজ টু মেন অ্যাসপেক্ট। দুটি মূল আমরা অ্যাসপেক্ট পাবো। কি কি? এক নাম্বার হচ্ছে দ্য স্টাডি অফ টাউন ইন ইন্ডিভিজুয়াল সেটেলমেন্ট, মানে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বসতির উপর ভিত্তি করে কোনো একটি শহরকে আমরা আলোচনা করব। পার্টিকুলারলি সেই বসতিকে কেন্দ্র করে যখন আমি শহরটিকে আলোচনা করব, এটি হচ্ছে একটি অ্যাসপেক্ট। এবং আর একটি অ্যাসপেক্ট হচ্ছে দ্য স্টাডি অফ টাউন রিলেটেড উইথ দ্য সারাউন্ডিং রিজিয়ন, অর্থাৎ সেই শহরের পার্শ্ববর্তী এলাকাকে নিয়ে আমি শহরটিকে আলোচনা করব। দুটি বিষয় এখানে গুলিয়ে ফেললে হবে না, বিষয় দুটি সম্পূর্ণ পৃথক। একটি হচ্ছে আমি ধরে নাও শুধু কাঁদি শহরটিকে নিয়ে আলোচনা করছি, কাঁদির জনবসতি কেমন, জনঘনত্ব কেমন, এই বিষয়ের পরিপ্রেক্ষিতে আমি কাঁদি শহরকে তুলে ধরলাম। এবার আমি বলছি কাঁদির আশেপাশের যে পঞ্চায়েত এলাকাগুলো রয়েছে, যেগুলি প্রত্যেকটিই কিন্তু নাগরিক সুবিধা পায় বা পৌর প্রশাসনের অনেক সুবিধা পায়, পৌর অঞ্চলের অনেক সুবিধা পায় পঞ্চায়েত এলাকায় বসবাস করলে। তার ফলে তাদের সঙ্গে আন্তঃসম্পর্ক তৈরি করার পর সেই শহরটিকে যখন আমরা আলোচনা করব, এটি আর একটি বিষয়। অর্থাৎ দুটি বিষয়, একটি হচ্ছে একক হিসাবে সেটেলমেন্টকে আমরা টাউনকে নির্ধারণ করব, আর একটা হচ্ছে সেই টাউনের সারাউন্ডিং বা পার্শ্ববর্তী অঞ্চলকে নিয়ে আমরা আলোচনা করব। সেটাই আমাদের কিন্তু প্রথমে দেখো বলে দিয়েছে, আর্ব অ্যান্ড আরবান, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে। আর্ব মানে হচ্ছে টাউন, এবং তারপরে হচ্ছে আরবান, এর অর্থ হচ্ছে টাউন অ্যাসোসিয়েটেড এরিয়া। এই দুটির উপর ভিত্তি করে আমরা মূল পৌর ভূগোলকে আমরা আলোচনা করব। দেখো, বাই দিস we can say the urban geography is the geography of town and cities. এই টাউন এবং সিটি, শহর এবং নগর, এগুলো তো জানো আমাদের ভারতবর্ষের সেন্সাসের তথ্য অনুযায়ী সংখ্যার উপর ভিত্তি করে কোনো জায়গাকে আমরা শহর আখ্যা দিই, কোনো জায়গাকে আমরা নগর আখ্যা দিই, মহানগর আখ্যা দিই, এগুলি জনসংখ্যার উপর ভিত্তি করে। তা আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে আরবান জিওগ্রাফি স্কোপ বা পরিধি এবং কন্টেন্ট বা এর বিষয়বস্তুগুলো কি। যেমন দেখা যাক নেক্সট স্লাইডে, ডেফিনেশন অফ আরবান জিওগ্রাফি। আরবান জিওগ্রাফি কাকে বলে? এখানে আমি তিনজনের তথ্য তুলে ধরবো, মানে তিনজন কে কি বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রথমে তুলে ধরছি গ্রিফিথ টেলর। তিনি মূলত বলছেন আরবান জিওগ্রাফি ইনক্লুড সাইট, এই সাইট সম্বন্ধে আমরা পরে আসছি, এটা একটু বিস্তারিত বলতে হবে। ইভ্যালুয়েশন মানে বিবর্তন, প্যাটার্ন মানে বিন্যাস। তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে কিন্তু সেটেলমেন্ট প্যাটার্ন পড়ে এসেছো, অর্থাৎ জনবসতির বিন্যাস। এবং ক্লাসিফিকেশন অফ টাউন, অর্থাৎ গ্রিফিথ টেলর বলছেন আরবান জিওগ্রাফি মূলত সাইট, ইভ্যালুয়েশন, বিবর্তন, বিন্যাস এবং শ্রেণীবিভাগ শহরের, অর্থাৎ শহরের শ্রেণীবিভাগ, বিন্যাস, বিবর্তন এবং এই সাইট বা স্থিতি, এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে পৌর ভূগোল। পৌর ভূগোলের মূল তিনি চারটি বিষয়ের কথা বলেছেন। একটা হচ্ছে সাইট মানে কোন স্থান, ইভ্যালুয়েশন মানে কিভাবে তার বিবর্তন হচ্ছে সেই স্থানটা, প্রথমেই তো কোনো জায়গা শহর থাকে না, ধীরে ধীরে সেটা শহরে পরিণত হয়।
অর্থাৎ কিভাবে সেই সাইট কিভাবে শহরে পরিণত হচ্ছে, প্যাটার্ন কিভাবে তার প্যাটার্ন তৈরি হচ্ছে, অর্থাৎ কি রকম ধরনের বসতি হচ্ছে, এবং তাকে আমরা বিভিন্নভাবে শ্রেণী বিভাজন করব। এই বিষয়গুলি শহরকে কেন্দ্র করে যখন আমরা আলোচনা করব তখন সেটা হচ্ছে পৌর ভূগোল। এটা গ্রিফিথ টেলরের মত। তারপর ডাগলাস স্ট্যাম্প বলেছেন, আরবান জিওগ্রাফি ইজ ইন ফ্যাক্ট দ্য ইন্টেন্সিভ স্টাডি অফ টাউন। অর্থাৎ ইন্টেন্সিভ মানে তোমরা জানো, ইন্টেন্সিভ মানে নিবিড়, আমরা কৃষিতে পড়েছিলাম ইন্টেন্সিভ ফার্মিং বা এগ্রিকালচার। অর্থাৎ নিবিড় আলোচনা শহরের কিসের পরিপ্রেক্ষিতে, অ্যান্ড দেয়ার ডেভেলপমেন্ট অফ অল দেয়ার জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্ট। অর্থাৎ ভৌগোলিক পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন কোনো একটা জায়গার বা কোনো একটা শহরের আমরা কিভাবে ডেভেলপড হচ্ছে সেটা আলোচনা করব কোনো একটি শহরে, তখন সেটাকে আমরা পৌর ভূগোল বলতে পারি। এটা ডাডলি স্ট্যাম্পের মতামত। নেক্সট আরেকটি রয়েছে, ইনি মূলত শহর এবং তার উন্নতি কি করে ঘটেছে এই সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করতে গিয়ে পৌর ভূগোলকে সংজ্ঞায়িত করেছেন। কি বলছেন, আরবান জিওগ্রাফি ইজ দ্য পার্ট মেরিলি এ স্পেশাল ফেজ অফ সেটেলমেন্ট। অর্থাৎ একটা জনবসতির একটা নির্দিষ্ট ধরন রয়েছে, স্টাডি অ্যাপ্লাইড টু ভেরিয়াস কমপ্লেক্স এরিয়া। একটা জটিল এলাকা তৈরি হয় যেটা সার্ভ ইন্টারনাল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ পৃথকীকরণ করে। অর্থাৎ কোনো একটি অঞ্চলকে আমরা পৃথকীকরণ করতে পারি কিসের ওপর ভিত্তি করে, জনবসতির বিন্যাসের ওপর ভিত্তি করে, তার ডেভেলপমেন্টের ওপর ভিত্তি করে। যেমন উন্নত শহর, অতি উন্নত শহর, আধুনিক শহর, এভাবে। এগুলো কিসের উপর ভিত্তি করে আমরা বলতে পারি, এগুলো বলতে পারি কর্মকাণ্ডের উপর, কোন শহর কতটা ব্যস্ত। যেমন কাঁদি এবং বহরমপুরকে যদি আমি বিচার করি, আমি এখানে অনায়াসেই বলতে পারি কাঁদির থেকে বহরমপুর শহর অতিরিক্ত ব্যস্ত। সেটা বাজারে হতে পারে, প্রশাসনিক দিক থেকে হতে পারে, সমস্ত কর্মকাণ্ডের দিক থেকে। এই হচ্ছে মূলত মূল আলোচ্য বিষয়। আসলে পৌর ভূগোল মানেই হচ্ছে শহর এবং নগর কেন্দ্রিক আলোচনা। দেখো, অল দিস থ্রি জিওগ্রাফার সাজেস্ট দ্য স্টাডি অফ টাউন ইন ইন্ডিভিজুয়াল ম্যানার। প্রত্যেকে কিন্তু তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে বর্ণনা করেছেন, কিন্তু প্রত্যেকটিতে একটা জিনিস কমন, সেটা হচ্ছে শহর বা নগর। By the view of importance of urban geography, some geographers suggest that the study of town related with its associated area. আমরা প্রথমেই এটা আলোচনা করেছি, শহর মানে শুধু সেই শহরকে কেন্দ্রীভূত আলোচনা নয়, শহর মানে তার পার্শ্ববর্তী যে এলাকা তার সঙ্গে সেই শহরের যে কি একটা আন্তঃসম্পর্ক তৈরি হয়েছে, এই নিয়ে বিস্তারিত আলোচনাই হচ্ছে আমাদের এই আরবান জিওগ্রাফির মূল আলোচ্য বিষয় বা মূলের পরিধি। মানে শহর কেন্দ্রিক আলোচনা তো বটেই, তার সঙ্গে শহরের পার্শ্ববর্তী এলাকা, ওই শহর দ্বারা কিভাবে সেই পার্শ্ববর্তী এলাকা প্রভাবিত হয়, কিংবা সেই শহরটাই বা কিভাবে পার্শ্ববর্তী এলাকা দ্বারা প্রভাবিত হয়। যেমন ধরে নাও, কাঁদির অনেক আশপাশ গ্রাম থেকে কিন্তু অনেক সবজি সকালবেলায় সবজি বিক্রি করতে চলে আসে। কাঁদির মানুষ কিন্তু সেই সবজিগুলো গ্রহণ করছে, অর্থাৎ কাঁদির মানুষ পার্শ্ববর্তী এলাকার মানুষের থেকে কিন্তু একটা পরিষেবা পেল, পার্শ্ববর্তী এলাকার মানুষ কাঁদির মানুষগুলোর কাছ থেকে কিন্তু আর্থিক সুবিধা পেল। অর্থাৎ একজন সবজি বিক্রি করতে হলো আর একজন সবজি কিনলো। অর্থাৎ দেখো, দুটি অঞ্চলই অর্থাৎ শহর এবং তার পার্শ্ববর্তী এলাকা কিন্তু একে অপরের সঙ্গে আন্তঃসম্পর্ক যুক্ত। চলো নেক্সট, পজিশন অফ আরবান জিওগ্রাফি ইন জিওগ্রাফি। আরবান জিওগ্রাফিটা আমরা ভূগোলের কোন বিষয়ে আলোচনা করি? তোমরা একাদশ শ্রেণীতে পড়েছো ভূগোলের নানান রকম শাখা, সেই শাখাটাই আমরা এখানে আলোচনা করব যে পৌর ভূগোল অ্যাকচুয়ালি কোন শাখার অন্তর্ভুক্ত, প্রাকৃতিক, মানবিক, অর্থনৈতিক, কোন শাখা। দেখো, এখানে আলোচনা করা হচ্ছে জিওগ্রাফি, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ন্যাচারাল জিওগ্রাফি প্রাকৃতিক, এবং একটা হচ্ছে হিউম্যান বা মানবিক। প্রাকৃতিক বিষয়গুলো নিয়ে যেটা আলোচনা তার দুটি ভাগ, একটা ফিজিক্যাল জিওগ্রাফি আর একটা হচ্ছে বায়ো জিওগ্রাফি। ফিজিক্যালের মধ্যে আমরা পাচ্ছি জিওমরফোলজি, যেখানে আমরা মূল আলোচনা করে থাকি কি বাহ্যিক কর্মকাণ্ডগুলি ভূপ্রকৃতির ওপর, নদীর ক্ষয়কার্য, হিমবাহ, পেরিক্লেসিয়াল, গ্লেসিয়াল, পারমুথ্রাস ইত্যাদি সমস্ত বিষয়। তারপর আসছে ক্লাইমেটোলজি, জলবায়ুবিদ্যা, আবহাওয়া বিজ্ঞান ইত্যাদি সংক্রান্ত। ওশেনোগ্রাফি, সমুদ্র সংক্রান্ত আলোচনা। বায়োজিওগ্রাফির মধ্যে কি জুজিওগ্রাফি, ফাইটোজিওগ্রাফি, একটা প্রাণীজ আর একটা হচ্ছে উদ্ভিজ্জ বিষয় নিয়ে আলোচনা করা, যেটা আমরা মূল তোমরা জীববিজ্ঞানে পড়েছো বায়োম, এই বিষয়গুলির মধ্যে। আর একটা পার্ট আছে ভূগোলের ন্যাচারালের পাশাপাশি, সেটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, মানব ভূগোল,
যেটা তোমাদের সিলেবাসে ছিল, হিউম্যান জিওগ্রাফি। একে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হিস্টোরিক্যাল জিওগ্রাফি, ঐতিহাসিক প্রেক্ষাপটে বিচার; পলিটিক্যাল জিওগ্রাফি, রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার, যেটার মধ্যে তোমরা পড়েছো হয়তো এর আগে, বিভিন্ন দেশের সীমানা, সীমান্ত ইত্যাদি বিষয়; অর্থনৈতিক, ইকোনমিক জিওগ্রাফি, বিভিন্ন তত্ত্ব, শিল্প, কৃষি ইত্যাদি বিষয় আলোচনা থাকে। আর একটা হচ্ছে সেটেলমেন্ট জিওগ্রাফি বা জনবসতি ভূগোল। এরই অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের পৌর ভূগোল। জনবসতি ভূগোলকে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে রুরাল আর একটা হচ্ছে আরবান। রুরাল মানে হচ্ছে গ্রাম্য, আর আরবান মানে হচ্ছে পৌর। আমাদের দেশে যে সেন্সাস 1991 সালের ধারণার উপর ভিত্তি করে আমরা মূলত পৌর জনবসতি বলতে তিনটে জিনিস, কন্ডিশনকে বুঝি। এক হচ্ছে 5,000-এর অধিক জনসংখ্যা হতে হবে; দুই, জনঘনত্ব 386-র অধিক হতে হবে, 386, বা এটাকে অ্যাপ্রক্স 400 ধরা হয়, 400-র অধিক হতে হবে জনঘনত্ব। জনসংখ্যা হতে হবে 5,000-এর অধিক, এবং 75% মানুষকে, মেল পুরুষকে অকৃষি কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। অকৃষি কাজ মানে কৃষিকাজ ব্যতীত যে কোনো কাজ, সেটা ব্যবসা বাণিজ্য, শিক্ষা ইত্যাদি যে কোনো সংক্রান্ত কাজে জড়িত হতে হবে। এই তিনটি বিষয় ফুলফিল হলে তাকে আমরা আরবান সেটেলমেন্ট বলতে পারি। তাই সেটেলমেন্টের মধ্যে আমাদের বিচার্য বিষয় আরবান জিওগ্রাফি। ট্রাস্ট অফ স্টাডি অফ আরবান জিওগ্রাফি, এখানে একটা ছোট্ট কনসেপ্ট আছে, কনসেপ্টটা তোমাদের বুঝতে হবে। এই কনসেপ্টটা দিয়েছিলেন নর্থাম আরবান জিওগ্রাফি গ্রন্থে 1975 খ্রিস্টাব্দে। মূলত পৌর ভূগোলের সাথে মানুষ আর ভূমির কিরূপ সম্পর্ক, এই সম্পর্কটাই তুলে ধরেছেন এই ডায়াগ্রামটার মাধ্যমে। আমি একটু আগেই বললাম পৌর বসতি মানেই হচ্ছে কিন্তু সেই শহর এবং সেই শহরের পার্শ্ববর্তী এলাকা, কিন্তু শহরটা তৈরি হবে কি নিয়ে? শহরটা তৈরি হবে মানুষ নিয়ে। তাই মানুষের সঙ্গে সেই ভূমির এবং যে শহরের সম্পর্ক, এই বিষয়টাই তিনি এই ডায়াগ্রামের মাধ্যমে তুলে ধরেছিলেন। দেখো এখানে প্লেস মানে এটা হচ্ছে স্থান, স্থান, মানুষ আর মানুষ দেখো কিভাবে একে অপরের সঙ্গে জড়িত, বিষয়টা আরো ক্লিয়ার করি। দেখো এই দেখো এই যে তিনটে এ দেখতে পাচ্ছ, কি বলছে? এ ইনভলভ রিলেশনশিপ বিটুইন প্লেস অ্যান্ড ইটস পিপল। দেখো স্থানের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন করছে, স্থানের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন করছে, স্থানের সঙ্গে মানুষের সম্পর্ক, এই তিনটি দিয়ে দেখানো হচ্ছে এ দিয়ে। অর্থাৎ কোন স্থান এবং মানুষ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। বি কি বলছে? দেখো দুটি ভূমির সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, ডিলস উইথ অ্যাসোসিয়েশন বিটুইন ডিফারেন্ট প্লেস। অর্থাৎ একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। যেমন ধরো আমি বলতে পারি কলকাতা হাওড়া একে অপরের পরিপূরক। যে কোনো কাজের জন্য কলকাতাকে হাওড়ার ওপর ডিপেন্ডেন্ট হতে হয়, হাওড়াকে কলকাতার ওপর ডিপেন্ডেন্ট হতে হয়, যে ভিত্তিতে আমরা নাম দিয়েছি ওদের টুইন সিটি বা যমজ শহর। অর্থাৎ একটি শহরকে আর একটি শহরের দ্বারা মানে কর্মকাণ্ডের জন্য একে অপরের সঙ্গে আন্তরিকভাবে সম্পর্ক স্থাপন করতে হয়। এটা হচ্ছে সেরকম একটা উদাহরণ, একটা স্থানের সঙ্গে আর একটা স্থানের সম্পর্ক। এই পুরো বিষয়টাই কিন্তু একটা শহরের স্ট্রাকচার। সি কি বলছে? দেখো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, is concerned with the study relationship between people in different places। অর্থাৎ বিভিন্ন স্থানের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। অর্থাৎ শহর মানে আমি প্রথমে কি পেলাম? মানুষের সঙ্গে স্থানের সম্পর্ক, একটা স্থানের সঙ্গে অপর একটি স্থানের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। অর্থাৎ কোনো একজন মানুষ কিন্তু একা কোনো একটি কাজ করতে পারে না। ধরো আমি একটা শিল্প স্থাপন করলাম, তাহলে আমাকে কাঁচামাল আনতে হবে, তার জন্য আমাকে একজনের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। আমাকে সেটাকে প্রসেসিং করতে হবে, আমার লেবার প্রয়োজন, মিস্ত্রি প্রয়োজন, তার জন্য আমাকে শ্রমিকের উপর নির্ভর করতে হবে। আমি সেটা তৈরি করার পর সেটাকে আমাকে বাজারকরণ করতে হবে, বাজারে নিয়ে যেতে হবে, তার জন্য আমার আর একজনের প্রতি আমাকে নির্ভর করতে হবে। অর্থাৎ একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের কিন্তু ইন্টার কানেকশন তৈরি হয় এই শহর স্ট্রাকচারের মধ্যে। আর ডি কি বলছে? ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিলেশন উইদিন ওয়ান পার্টিকুলার প্লেস অ্যামং দ্য পিপল। কিছু কিছু মানুষ একটা নির্দিষ্ট জায়গাতেই কর্মকাণ্ড তৈরি করে থাকে। অর্থাৎ এই 4 রকম রিলেশনের কথা তিনি বলেছিলেন ABCD দ্বারা। এটা নর্থাম আরবান জিওগ্রাফি গ্রন্থে এই মূল স্ট্রাকচারাল বিষয়টা তিনি আলোচনা করেছিলেন তার ভৌগোলিক পরিধি আলোচনা করার ক্ষেত্রে। স্কোপ অফ আরবান জিওগ্রাফি, এই মূল ভূগোলের পরিধিটা কি, শহর তার উন্নতি সম্পর্কিত যে বিষয় সেগুলি কিভাবে আলোচনা করেছেন, কারা কিভাবে আলোচনা করেছেন, সেটাই আমরা এবার আলোচনা করব।
দেখো ডাব্লিউ.কে ডেভিস, এই ডেভিস কিন্তু আলাদা, উইলিয়াম ডেভিস নন। ইনি তার অ্যাপ্রোচেস টু আরবান জিওগ্রাফি আর ওভারভিউ এই গ্রন্থে 1970 সালে আরবান জিওগ্রাফির পরিধি সম্বন্ধে কিছু আলোচনা করেছিলেন। কি কিছু উপাদানের উপর ভিত্তি করে তিনি এই আরবান জিওগ্রাফির পরিধি নির্ণয় করেছিলেন। সেটা হলো এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ, পরিবেশের উপর ভিত্তি করে একটা পৌর ভূগোলের পরিধি নির্ণয় করেছিলেন। আর কি পপুলেশন, জনসংখ্যার উপর ভিত্তি করে। এটা তো খুব সহজ বিষয়, কাঁদির জনসংখ্যা কত, বহরমপুরের জনসংখ্যা কত, এরকম ভাবে ভিত্তি করে আমি শহরের জনসংখ্যার উপর ভিত্তি করে আমরা কিন্তু শহরের শ্রেণীবিভাগ করতে পারি। আমাদের সেন্সাস অনুযায়ী আমরা কটা ভাগে ভাগ করতে পারি শহরকে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে 6টি ভাগে ভাগ করতে পারি। এটা কিসের উপর ভিত্তি করে ভাগ করলাম? এটা কিন্তু ভাগ করলাম জনসংখ্যার উপর ভিত্তি করে। 5,000-এর অধিক, 5,000 থেকে 9,000 পর্যন্ত, 9,000 থেকে 19,999 পর্যন্ত, এইভাবে যে বিভাজনগুলো, এটা আমি 6টি ভাগে ভাগ করতে, অর্থাৎ পপুলেশনের উপর ভিত্তি করে আমি করতে পারি। আর কি ওয়ার্কিং অ্যাক্টিভিটি, এই কোন পেশার সঙ্গে কতটা জড়িত রয়েছে, অর্থাৎ এখানে মূলত প্রাইমারি অ্যাক্টিভিটিটা একদম থাকে না, থাকে সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, কুইনারি, এই অ্যাক্টিভিটিগুলো, যেটা আমি সংজ্ঞাতেই বললাম যে পৌর জনভূগোল মানে কি 75% মানুষ অকৃষিকাজে যুক্ত। অকৃষিকাজ মানে প্রাইমারি বাদ দিয়ে, সেকেন্ডারি মানে শিল্প, টার্সিয়ারি পরিবহন, ব্যবসা, বাণিজ্য, যেগুলো তোমরা প্রিভিয়াস সেমিস্টারে পড়েছো। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা শহরের পরিধি নির্ণয় করতে পারি বা পৌর ভূগোলের পরিধি নির্ণয় করতে পারি। আর কি রয়েছে আরবান স্ট্রাকচার, মানে শহরের গঠনের উপর ভিত্তি করে। শহরের গঠন আবার কি জিনিস? যে কোনো শহরকে তৈরি করতে গেলে একটা পরিকল্পনা প্রয়োজন, প্ল্যান প্রয়োজন। সেই প্ল্যানকে ধরে যখন কোনো শহর তৈরি হয় তখন তাকে বলা হয় আরবান স্ট্রাকচার। যেমন আমাদের ভারতবর্ষের সব থেকে ভালো প্ল্যান সিটি কোনটি? সেটা হচ্ছে চণ্ডীগড়। ম্যাপে গিয়ে দেখবে চণ্ডীগড়ের সিটিটা দেখতে খুব সুন্দর লাগে, খুব পরিকল্পিতভাবে তৈরি। বর্তমানে অনেক ক্ষেত্রেই আমরা পরিকল্পনা না করেই অনেক শহর নগর তৈরি করে ফেলি, যে কারণে শহর নগরগুলি ঠিকভাবে সম্প্রসারিত হতে পারে না, বা সম্প্রসারিত হলেও খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে যায় মানে আর্থিক পরিকাঠামোর দিক থেকে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছি। এই এলিমেন্টগুলি বা উপাদানগুলির উপর ভিত্তি করে তিনি নির্ধারণ করেছিলেন পরিধি। আর একটি অ্যাডজেক্যান্ট আছে, সেটা হচ্ছে আরবানাইজেশন প্রসেস উইথ রেফারেন্স of the town is an individual unit. আরবানাইজেশন প্রসেস মানে কি পৌরায়ন। পৌরায়ন বিষয়টি নগরের বৃদ্ধি পাওয়া। নগর বৃদ্ধি পাওয়া মানে কি নগরটা বড় হয়ে গেল সাইজে, তা নয়। নগরের প্রসেস, স্ট্রাকচার, পপুলেশন, তারপর তোমার প্রশাসনিক পরিসর, ক্ষমতা, সমস্ত কিছু দিক থেকে যখন কোনো একটা শহরের ডেভেলপমেন্ট ঘটে তখন তাকে আমরা বলি আরবানাইজেশন। এই আরবানাইজেশন প্রসেস কোনো একটা শহরের পরিপ্রেক্ষিতে আলোচনা করা হয়, এবং এটা একটা নির্দিষ্ট একক হিসাবে, এই যে ইন্ডিভিজুয়াল ইউনিট, এটা একটা নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল ইউনিট হিসাবে আলোচনা করা হয়। রিজিওনাল এফেক্ট অফ আরবান এরিয়াজ, অর্থাৎ শহরের আঞ্চলিক যে ফলাফল তার উপর ভিত্তি করে। টাউন ইন এ ফ্রম অ্যান এরিয়া, মূলত শহর কিন্তু একটি এলাকা, সেই এলাকার কি কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই আমি শহরের পরিধি নির্ণয় করতে পারি, যে শহরে কি কি বিষয় হতে পারে, কি কি আলোচ্য বিষয় হতে পারে। নেক্সট স্লাইড। দেখো ডিকিনসন কি বলছেন। এতক্ষণ আমরা ডেভিসের আলোচনা করছিলাম, স্কোপ নিয়ে কি বললেন, এলিমেন্ট, অ্যাডজেক্যান্ট। এবার আমরা পড়বো আর ই ডিকিনসন কি বলছেন। ডিকিনসন বললেন হি হ্যাড 4 লিডার অফ দ্য আরবান জিওগ্রাফি ইন হিজ আরবান জিওগ্রাফি বুক। তার আরবান জিওগ্রাফি গ্রন্থে 4টি বিষয় সম্বন্ধে আলোচনা করেছিলেন এই পরিধি আলোচনা করতে গিয়ে। 1 নাম্বার সাইট, যে সাইটটা আমরা প্রথমেই পড়েছিলাম, সাইট সংজ্ঞাতে। সিচুয়েশন, লোকেশন, নোডালিটি, আমি আসছি এরপর বিস্তারিত। তারপর রয়েছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, ঐতিহাসিক উন্নয়ন। তারপর হচ্ছে স্ট্রাকচার, যেটা আমি এক্ষুনি আলোচনা করছিলাম, গঠন। আর একটি হচ্ছে ডিলিমিটেশন অফ সেটেলমেন্ট, অর্থাৎ যে কোনো শহরের তো একটা নির্দিষ্ট সীমা রয়েছে, যেমন আমাদের কলেজের তো একটা নির্দিষ্ট সীমা রয়েছে, সেটা কি দিয়ে পরিমাপ করা হয়, সেটা বাউন্ডারি ওয়াল দিয়ে পরিমাপ করা হয়। সেরকমই প্রত্যেকটা শহরেরও একটা এরকম পরিধিটার একটা সীমা রয়েছে, সেটা হচ্ছে ডিলিমিটেশন। দেখো এবার আমরা আলোচনা করবো সাইট, সিচুয়েশন, লোকেশন আর নোডালিটি, এই বিষয়গুলি নিয়ে। প্রথমেই আমাদের মূল বিচার্য হবে সাইট কি, হোয়াট ইজ সাইট। দেখো সাইট
আমরা অনেক কথা প্রসঙ্গে বলে থাকি সাইট, যেমন অনেকে হয়তো বলে আমি কলকাতায় একটা সাইট কিনলাম। সাইট মানে কি, এরকম কথা কিন্তু আমরা অনেকেই বলে থাকি। আমি বহরমপুরে একটা সাইট দেখতে গেছিলাম। সাইট মানে একটা নির্দিষ্ট স্থান। দেখো, সাইট ইজ দ্যাট এরিয়া অফ আর্থ সার্ফেস, ভূমির উপর একটি স্থান, অন হুইচ টাউন ইজ এস্টাবলিশ, যেখানে শহর গঠিত হয়, অরিজিনেটেড তৈরি হয়, এবং ডেভেলপড উন্নয়ন ঘটে। বাই দ্য স্টাডি অফ দিস উই ফাইন্ড দ্য, কিসের উপর ভিত্তি করে সেটা হয়, কি কি এলিমেন্ট থাকে তার, রিলিফ ভূপ্রকৃতি থাকে, মৃত্তিকা থাকে, ক্লাইমেট থাকে, সরি সয়েলটা রিপিট হয়ে গেছে, সয়েল ক্লাইমেট রিপিট হয়ে গেছে, অ্যান্ড ওয়াটার রিসোর্স অ্যান্ড ফার্টিলিটি অফ দ্য এরিয়া, মানে হচ্ছে উর্বরতা। এই সকল উপর ভিত্তি করে কোনো একটি শহর নগর কিন্তু গড়ে ওঠে, ইত্যাদি উপাদানের উপর ভিত্তি করে। অর্থাৎ সাইট মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্থান, ভূপ্রকৃতি, জলবায়ু, এসবের নগরীয় জীবনের একটা সামগ্রিক অবস্থা। ভূপৃষ্ঠের জনবসতির মূলত যদি সঠিক অবস্থান জানতে হয়, তাহলে সেখানকার স্থল বা স্থান বিষয়টি আমার জানা অত্যন্ত প্রয়োজন। সেটাই হচ্ছে সাইট। বহরমপুরের একটা সাইট দেখলাম, অর্থাৎ একটা নির্দিষ্ট লোকেশন দেখলাম, একটা নির্দিষ্ট জায়গা দেখলাম, একটা নির্দিষ্ট স্থান দেখলাম। উদাহরণ হিসেবে বলতে পারি, ধরো কলকাতা শহরের স্থল হলো বা সাইট হলো হুগলি নদীর বদ্বীপ অংশ। অর্থাৎ হুগলি নদী, দেখো এখানেও কিন্তু একটা ফিজিক্যাল জিনিস ঢুকে আছে, যেটা আমি এক্ষুনি বলছিলাম, যে রিলিফ, সয়েল, এই বিষয়গুলি, অর্থাৎ ফিজিক্যাল আসপেক্টে আমি সেই জায়গাটার অবস্থান বর্ণনা করলাম। কি বললাম? হুগলি নদীর বদ্বীপ অংশে অবস্থান করছে কলকাতা শহর। এটা হচ্ছে সাইট সম্বন্ধে ধারণা। নেক্সট আসছে সিচুয়েশন। সিচুয়েশনটা কি? সিচুয়েশন মানে হচ্ছে ইজ কনসার্ন উইথ ইট সারাউন্ডিং এরিয়া, এইটাই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ পার্শ্ববর্তী এলাকার সঙ্গে তার কি সম্পর্ক। দ্য রুরাল এরিয়া অ্যারাউন্ড দ্য টাউন, অর্থাৎ একটা শহরের পাশে কি রুরাল এরিয়া রয়েছে, এবং অনেক ক্ষেত্রে একটা বড় শহর দ্বারাও একটা ছোট শহর কেন্দ্রীভূত হয়। একটা শহরের চারিপাশে গ্রামই থাকবে সবসময় এমনটি নয়, এরকমও হয় যেমন একটি শহর তার পাশে হয়তো আরো বড় শহর রয়েছে। এর উপর ভিত্তি করে সিচুয়েশন বলা হয়। এটি মূলত একটি কিন্তু আপেক্ষিক বিষয়। এই সিচুয়েশন কনসেপ্টটা একটু জটিল। এটি মূলত একটু আপেক্ষিক বিষয় বা ভৌগোলিক আপেক্ষিক অবস্থান। কোন স্থানের সিচুয়েশন এর মাধ্যমে অ্যাকচুয়ালি ধরো কোন স্থানের মানে কি রকম হবে সেটা সম্বন্ধে ইঙ্গিত পাওয়া যায়, সেটার সঙ্গে তার সম্বন্ধ, পার্শ্ববর্তী এলাকার সঙ্গে কোন স্থানের সম্পর্ক কিরূপ হবে, এটা সম্বন্ধে আলোচনা করা যায় সিচুয়েশনে। এখানে একটা সহজ উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। যেমন ধরো হিন্টারল্যান্ড। হিন্টারল্যান্ড মানে হচ্ছে পশ্চাৎভূমি। পশ্চাৎভূমির সঙ্গে একটা শহরের কিরূপ সম্পর্ক হতে পারে, যেমন আমাদের হলদিয়া বন্দর রয়েছে, তার যে পশ্চাৎভূমি, তার সঙ্গে কলকাতা শহরের কিন্তু একটা ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িয়ে রয়েছে। এই যে সম্পর্ক জড়িয়ে রয়েছে হলদিয়া বন্দরের পশ্চাৎভূমির সঙ্গে কলকাতা শহরের, এটিই হচ্ছে অ্যাকচুয়ালি একটা সিচুয়েশন। সিচুয়েশন মানে হচ্ছে সাইট আর সিচুয়েশনের সম্পর্ক বললে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন ধরো সাইট মানে হচ্ছে কোনো জায়গার আভ্যন্তরীণ অবস্থান, যেটা আমি বললাম যে হুগলি নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থান করছে কলকাতা শহর। এবার সিচুয়েশনটা কি? সিচুয়েশন হচ্ছে ওই হুগলি নদীর পশ্চাৎভূমি অঞ্চলে দ্বারা উপকৃত হচ্ছে আমার কলকাতা। অর্থাৎ সিচুয়েশন ওই বিষয়টার সঙ্গে, হুগলি বদ্বীপের সঙ্গে বা পশ্চাৎভূমির সঙ্গে এ কিন্তু সম্পর্কযুক্ত হলো। এটা হচ্ছে সিচুয়েশন। নেক্সট হচ্ছে লোকেশন। লোকেশন বিষয়টা তো খুবই সহজ। লোকেশন মানে হচ্ছে অবস্থান। অবস্থান মানে হচ্ছে কোনো জায়গার অবস্থান আমরা কি করে বলতে পারি? দেখো এখানে বলেই দেওয়া আছে, লংডিটিউড অ্যান্ড ল্যাটিটিউড। ল্যাটিটিউড মানে হচ্ছে অক্ষাংশ, আর লংডিটিউড মানে হচ্ছে দ্রাঘিমাংশ। অর্থাৎ কোনো স্থানের অক্ষরেখা এবং দ্রাঘিমাংশের মানের উপর ভিত্তি করে কোনো জায়গার আমি অবস্থান নির্ণয় করতে পারি। আমি যদি বলি কাঁদি লোকেশন দেখাও, তুমি আমাকে বলবে এটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত একটি শহর। বেশ, আমার মুর্শিদাবাদ জেলা সম্বন্ধে কোনো ধারণা নেই, তাহলে আমাকে কি করে তুমি লোকেশন বোঝাবে? তখন তুমি আমাকে ল্যাটিটিউড লংডিটিউড মানে ল্যাট লং দিয়ে দিলে আমি এবার খুব সহজেই বুঝতে পারবো এটা নর্থ, এটা ইস্ট। অর্থাৎ এই যে ইস্ট আর নর্থ, এই যে এবার মানগুলো দিয়ে দিলে পার্টিকুলারলি ল্যাট আর লং এর, এই মানগুলোর উপর ভিত্তি করে আমি এবার যদি ম্যাপ খুলি বা গ্লোব খুলি, তাতে কিন্তু আমি খুব সহজেই অনায়াসে সেই জায়গাকে ইন্ডিকেট করতে পারবো। এইটা আর একটা বিষয় আলোচনা করে, ইট অলসো শোজ দ্য টাউন ইট কামিং ইন হুইচ ক্লাইমেট জোন, কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত, সেটা দিয়ে আমি লোকেশনকে বর্ণনা করতে পারি। আর কি আছে? তাহলে সাইট হলো, সিচুয়েশন হলো, লোকেশন হলো, আর একটা হচ্ছে নোডালিটি। নোডালিটি মানে অ্যাকচুয়ালি জোন, নোড।
এই বিষয়টা মূলত নির্ভর করে কতটা তার গুরুত্ব শহরে তার উপর ভিত্তি করে। ইম্পর্টেন্স অফ দ্য টাউন অ্যাটেস্টেড বাই দ্য রোড অফ দ্য টাউন, হাউ মেনি রোডস আর কামিং আউট ফ্রম দ্য টাউন শোজ দিস নোবিলিটি। অর্থাৎ কোনো একটি শহরে কতগুলি রাস্তা এসছে এবং কতগুলি গাড়ি চলাচল করে, এই বিষয়গুলি দিয়ে কিন্তু আমি সেই জায়গার আভিজাত্য প্রমাণ করতে পারবো। ধরে নাও কাঁদি শহরে দৈনিক কতগুলি গাড়ি যাতায়াত করে, তার সংখ্যা নির্ধারণ করলাম। এবার আমি বললাম বহরমপুর শহরে দৈনিক কতগুলি গাড়ি যাতায়াত করে বা কতগুলি রাস্তা রয়েছে। দেখো, দুই দিক থেকে বিচার করতে গেলে কাঁদির থেকে বহরমপুরের রাস্তার সংখ্যাও বেশি এবং গাড়ি চলাচলের সংখ্যা বেশি। এ দিয়ে আমি কি প্রমাণ করতে পারি? এ দিয়ে আমি এটা বুঝতে পারি যে কাঁদির থেকে অতিরিক্ত কর্মব্যস্ত শহর হচ্ছে বহরমপুর। এবার যদি বহরমপুর সঙ্গে কলকাতার তুলনা করি, কলকাতায় অজস্র রাস্তা রয়েছে, অজস্র যানবাহন রয়েছে, অর্থাৎ বহরমপুরের তুলনায় কলকাতার ফেসিলিটিটা অনেক বেশি এবং সেখানে আভিজাত্যটা অনেক বেশি এবং এখানে কর্মকাণ্ডটা অনেক বেশি। তার জন্য পরিসংখ্যা, রাস্তার সংখ্যা বেশি, তার জন্য যানবাহনের সংখ্যা বেশি। সেটাই বলছে যে কতগুলি রাস্তা রয়েছে এই শহরে, যেটা দিয়ে তার আভিজাত্য প্রমাণ করে, অর্থাৎ নোডালিটি প্রমাণ করে, কর্মব্যস্ততা প্রমাণ করে। দেখো এখানে বলছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রোড কামিং আউটসাইড আর দ্য হুইচ লেভেল, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, কতগুলি ন্যাশনাল হাইওয়ে রয়েছে, কতগুলি স্টেট হাইওয়ে রয়েছে, এই বিষয়গুলি দিয়ে আমি সেই শহরের মানে আভিজাত্যতা প্রমাণ করতে পারি। যেমন বহরমপুরের শহরের পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে রয়েছে, তাহলে এর কর্মকাণ্ডর দিক থেকে সে অনেকটা এগিয়ে। আর কাঁদি শহরের উপর দিয়ে স্টেট হাইওয়ে রয়েছে, এর তুলনামূলক বহরমপুর থেকে একটু কম। এই বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি। তাহলে এখানে আমরা চারটি বিষয় বললাম: সাইট, সিচুয়েশন, লোকেশন অ্যান্ড নোডালিটি। এরপর আমরা পড়বো হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। আমরা চারটে স্টেজ পড়েছিলাম, সেই চারটে স্টেজের একটি শেষ হলো, এবার এটা হচ্ছে দ্বিতীয়, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। কি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট? দেখো নামের মধ্যেই উত্তরটা বোঝা যাচ্ছে, ঐতিহাসিক উন্নয়ন। কিভাবে হতে পারে এই জিনিসটা? দেখো, উই স্টাডি দ্য আরবান ডেভেলপমেন্ট স্টেজ ইন হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। The main reason of its study, it is fine to develop the trend of any town. This helps us in our future planning. Delhi due to their forming of capital. ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে যখন কোনো শহর বা নগর আমরা গড়ে তুলি। কি ঐতিহাসিক প্রেক্ষাপট? যেমন আমাদের মুর্শিদাবাদে রয়েছে হাজারদুয়ারি। দেখো হাজারদুয়ারির ওই প্যালেসটাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী অঞ্চলে কিরকম ভাবে উন্নয়ন ঘটেছে। অজস্র ফুড সেন্টার তৈরি হয়েছে, হোটেল তৈরি হয়েছে, ফুডিং লজিং এর ব্যবস্থা রয়েছে, কত গাড়ির যানবাহনের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ প্রত্যেকের অর্থ সংস্থান করছে একটা হিস্টোরিক্যাল জিনিস বিষয়কে কেন্দ্র করে। এটাই হচ্ছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। উদাহরণ হিসেবে দেখো দেওয়া হয়েছে, এই যে ইন্ডাস্ট্রিয়াল, জামশেদপুর বোকারো তৈরি হয়েছে ইন্ডাস্ট্রির ওপর ভিত্তি করে। হোলি প্লেসের ওপর ভিত্তি করে, মানে পবিত্র স্থানের উপর ভিত্তি করে তৈরি হয়েছে আজমির, তিরুপতি। এইভাবে কোনো একটা ইতিহাসকে কেন্দ্র করে যখন এখানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইতিহাস কেন আসছে এই বিষয়টা আলোচ্য হতে পারে। জামশেদপুর তৈরি হয়েছিল অনেক দিন আগে, প্রায় 100 বছর আগে, 113 বছর আগে, 1907 সালে। সাকচি নামে একটা গ্রাম ছিল, সেই গ্রামকে কেন্দ্র করে একটা শিল্প তৈরি হয়েছিল, সেটা বর্তমানে নাম হয়েছে জামশেদপুর। এই কারণে এটা ঐতিহাসিক প্রেক্ষাপটে বিচার করা গেল। এইরকমই কোনো একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে যখন কোনো একটা স্থানের গুরুত্ব পায়, তখন সেটাকে কিভাবে উন্নয়ন করা যায় তার উপর ভিত্তি করে আমরা আলোচনা করে থাকি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট এই বিষয়টির মধ্যে। এগুলি সবই কিন্তু হচ্ছে পরিধি, মানে আমার ভূগোলের, পৌর ভূগোলের পরিধি, সীমা, বিষয়বস্তু, এগুলো প্রত্যেকটি কিন্তু এক একটি বিষয়বস্তুও বটে, মানে কন্টেন্টও বটে। নেক্সট, স্ট্রাকচার। এটা হচ্ছে 3 নাম্বার। দ্য স্টাডি অফ টাউন ইজ আন্ডার টু অ্যাসপেক্ট। কি কি? একটা হচ্ছে ফাংশনাল স্ট্রাকচার, যেটা তুমি গত সেমিস্টারে পড়েছো বা একাদশ বা দ্বাদশ শ্রেণীতেও পড়ে এসছো। ফাংশনাল স্ট্রাকচার মানে কি? কার্যকরী ক্ষমতার উপর ভিত্তি করে যখন কোনো শহরকে গঠন করা হয়। কি কি? যে কমার্শিয়াল, ব্যবসার উপর ভিত্তি করে ব্যবসায়িক শহর। রেসিডেন্সিয়াল, দাঁড়াও চার্জ ফুরিয়ে গেছে, হ্যাঁ, কমার্শিয়াল। রেসিডেন্সিয়াল মানে বাসস্থানের উপর ভিত্তি করে,
ব্যবসার উপর ভিত্তি করে শহর হতে পারে, বাসস্থানের উপর ভিত্তি করে শহর হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল উপর ভিত্তি করে শহর হতে পারে, শিল্প ইন্ডাস্ট্রি যেটা আমি এক্ষুনি বললাম জামশেদপুর, বোকারো, ভিলাই অনেক রয়েছে। এডুকেশনের উপর ভিত্তি করে কোনো শহর গড়ে উঠতে পারে, যেমন বোলপুর। অর্থাৎ এগুলি কিন্তু প্রত্যেকটি এক একটি কার্য, এর উপর ভিত্তি করে শহর গড়ে উঠছে। অ্যাডমিনিস্ট্রেটিভ শহর হতে পারে দিল্লি, এন্টারটেনমেন্ট বিনোদনমূলক শহর হতে পারে হলিউড ইত্যাদি। অর্থাৎ এই শহরগুলি গড়ে উঠেছে মূলত একটি কার্যের উপর ভিত্তি করে। আর কি? মরফোলজিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ শহরের আভ্যন্তরীণ গঠনের উপর ভিত্তি করে কিভাবে বা কত রকম ভাবে আমরা সেটাকে ভাগ করতে পারি। দেখো, ডিকিনসন তিন রকম বিষয় বলেছেন, থ্রি জিওগ্রাফিক্যাল রিজিয়ন অফ দ্য টাউন অ্যাকর্ডিং টু দ্য মরফোলজিক্যাল স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু দ্য মরফোলজিক্যাল স্ট্রাকচার কি কি? একটা হচ্ছে হার্টল্যান্ড। আমরা পলিটিক্যাল জিওগ্রাফির মধ্যে একটা ছোট্ট তত্ত্ব পড়েছিলাম, হার্টল্যান্ড থিওরি। হার্টল্যান্ড মানে হচ্ছে, হার্ট মানে কি, একদম কেন্দ্রীভূত স্থান, অর্থাৎ শহরে একটি নির্দিষ্ট স্থান। একটা শহরকে যদি আমি বর্ণনা করি, যেমন ধর আমি কাঁদি শহরকে বর্ণনা করি, তার মিডিল পয়েন্ট কোনটা? সেটা হচ্ছে দেখো কলেজের জায়গাটা, মানে তার আশেপাশে গোটা শহরটা ছড়িয়ে গেছে। বা বহরমপুরটাকে যদি আমি বিচার করি, মিডিল পয়েন্ট কোনটা? একদম বাস স্ট্যান্ডটা। এটাই উদাহরণটা সব থেকে প্রজ্জ্বল হবে। তার আশেপাশে দেখো চতুর্দিকে শহরটা ছড়িয়ে গেছে, তাহলে ওইটা হচ্ছে হার্টল্যান্ড। তারপরে এর কি ভাগ? মিডল রিজিয়ন। এবার তার চারিপাশের এলাকাগুলো, অর্থাৎ বহরমপুরের যে মূল বাস স্ট্যান্ড তার আশেপাশে কি রয়েছে, লালদিঘি রয়েছে, ব্যারাক স্কোয়ার রয়েছে, এই বিষয়গুলো হচ্ছে মিডল রিজিয়ন। আর তারপরে কি? তারপর হচ্ছে আউটার রিজিয়ন বা মার্জিনাল রিজিয়ন বলা হয় এটাকে। এটা হচ্ছে তার পরবর্তী জায়গা, মানে এরপরে কি রয়েছে, গোড়াবাজার রয়েছে, এদিকে ইন্দ্রপ্রস্থ রয়েছে। অর্থাৎ একটি শহরকে আমরা তিনটে ভাগে স্ট্রাকচারে ভাগ করলাম। সেটা হচ্ছে একটা কেন্দ্র, তারপরে তার পার্শ্ববর্তী অঞ্চল, তারপরে একদম শেষ সীমা পর্যন্ত অঞ্চল। এটা ডিকিনসন এই তিন ভাগের কথা বলেছিলেন। এরপর এই বিষয়ে আমরা তিনটে তত্ত্ব পড়বো, আগামী সিলেবাসে আমাদের রয়েছে থ্রি থিওরিজ মরফোলজিক্যাল স্ট্রাকচার উপর ভিত্তি করে। একটা হচ্ছে কনসেন্ট্রিক জোন থিওরি, বার্জেসের তৈরি করা, সেক্টর থিওরি হোমার হোয়েটের, আর মাল্টিপল নিউক্লিয় থিওরি, এটা হচ্ছে সিডি হ্যারিস অ্যান্ড ইয়েল উলম্যানের উপর ভিত্তি করে ওনারা তৈরি করেছেন। এই যে মরফোলজিক্যাল স্ট্রাকচারের কথা আমি বললাম, হার্ট, মিডল অ্যান্ড আউটার, এই কনসেপ্টগুলো নিয়েই বাকিরা এই মরফোলজিক্যাল থিওরিটাকে অ্যানালিসিস করেছেন। এবার আসছে ডিলিমিটেশন, আমাদের শেষ যে সেগমেন্ট, চারটে আমরা সেগমেন্টের কথা বলেছিলাম, তার মধ্যে শেষ হচ্ছে ডিলিমিটেশন, অর্থাৎ সীমাকরণ। সবকিছুর সাথে একটা সীমা রয়েছে, একটা শহরের শেষ সীমা কোনটা সেটা এবার আমরা আলোচনা করব। দেখো, একটা ছোট্ট চিত্র দিয়ে এটাকে আমরা বর্ণনা করতে পারি। এটা যদি একটা শহর হয়, এটা হচ্ছে সেই হার্টল্যান্ড, এক নাম্বার। এটা হচ্ছে সেই মিডিল এরিয়া, দু নাম্বার। এটা হচ্ছে সেই আউটার এরিয়া, আর এটা হচ্ছে তার সীমানা। অর্থাৎ এই যে লিমিটেশন, প্রশাসনিক দিক থেকে তার কিন্তু একটা সীমানা অবশ্যই রয়েছে। বারাসাতের লোককে গিয়ে তুমি যদি জিজ্ঞেস করো আপনি কোথায় থাকেন, নির্দ্বিধায় বলে দেবে কলকাতায়, কিন্তু সে তো কলকাতার বাসিন্দা নয়। প্রশাসনিক দিক থেকে দেখতে গেলে সে কিন্তু কলকাতার বাইরের মানুষ, কিন্তু আমাদের বলে দেবে সে কলকাতায় বাস করে। অর্থাৎ এই যে কাশিম বাজারের লোককে যদি আমি জিজ্ঞেস করি আপনি কোথায় থাকেন, সে নির্দ্বিধায় বলে দেবে আমি বহরমপুরে থাকি, কিন্তু বহরমপুরের প্রশাসনিক এলাকার বাইরে যে পরিসরটা রয়েছে, সেই পরিসরের মানুষগুলো শহরের প্রচুর সুবিধা পায়, তার জন্য তারাও তখন তাকে নিজের সেই শহরের আত্মকেন্দ্রিক বলে মনে করে। কিন্তু তার একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, এই লিমিটেশনটাকে আমরা এবার আলোচনা করব, সীমানা অর্থাৎ। এখানে তিনটি বিষয় আলোচনা করব আমরা। আরবান ট্র্যাক, যেটা আমরা এক নম্বরে বলছি, কি বলছে, ইট ইজ কন্টিনিউয়াস বিল্ড আপ অ্যান এরিয়া। অর্থাৎ এখানেই মূল কর্মকাণ্ডগুলি লক্ষ্য করা যায়, যাকে কেন্দ্র করেই পার্শ্ববর্তী অঞ্চলের মানুষগুলো কর্ম করার জন্য এই জায়গায় আসে। অর্থাৎ মূল প্রশাসনিক দপ্তর, অর্থাৎ বহরমপুরের মূল যে প্রশাসনিক এলাকা, এইখানে কাজ করবার জন্যই আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে যাই। এখানে যারা কাজ করে বা যারা শ্রমিক রয়েছেন বা সার্ভিসম্যান রয়েছেন, তারা কিন্তু এই সেক্টর থেকে আসে। সেটাই হচ্ছে আরবান ট্র্যাক, এক নাম্বার অংশটা। দু নাম্বার হচ্ছে আরবান এরিয়া, যেটাকে মানে এই যে পার্শ্ববর্তী অঞ্চলটা, অর্থাৎ মূল বা কেন্দ্রের বাইরে, অর্থাৎ হার্টল্যান্ডের ঠিক পাশের অঞ্চল, মানে যেটাকে আমরা মিডিল অঞ্চল নাম দিয়েছিলাম। এটার আরেকটি নাম রয়েছে রুরাল আরবান ফ্রিঞ্জ। কি? ইট ইজ সারাউন্ডিং এরিয়া আরবান ট্র্যাক অফ আরবান ট্র্যাক, অর্থাৎ এই যে আরবান ট্র্যাকের সারাউন্ডিং এরিয়া মানে তার পার্শ্ববর্তী অঞ্চল, হুইচ হ্যাজ ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল রিলেশন, যার সঙ্গে এর অর্থনৈতিক এবং সামাজিক একটা সম্পর্ক আছে।
যেটা আমি এখনই বললাম, কারণ আমাদেরকে স্বাভাবিকভাবে এই 2 নম্বর স্তরে যারা থাকে বা 3 নম্বর স্তরে যারা থাকে তারা কিন্তু 1 নম্বর এই প্রশাসনিক এলাকায় কর্মকাণ্ডের জন্য, অর্থনৈতিক উপার্জনের জন্য কিন্তু কাজ করার জন্য এখানে আসেন। পিপল গো ইনটু টাউন ফ্রম হিয়ার, মানুষ এখানে যান ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড সেলিং অ্যান্ড পারচেসিং গুডস, কাজের জন্য, বিক্রয়ের জন্য বা কোনো কিছু ক্রয়ের জন্য। অনেকেই বহরমপুর থেকে আমরা কলকাতা যাই কিসের জন্য? কোনো কিছু কেনার জন্য, বা এখানকার যারা ব্যবসায়ী তারা কলকাতা গিয়ে বিভিন্ন প্রোডাক্ট কিনে আনবে বিক্রি করার জন্য, তাই যে পারচেসিং অফ দ্য গুড। বিভিন্ন কারণে আমরা 2 নম্বর জায়গা থেকে 3 নম্বরে আসি, অর্থাৎ আরবান ট্র্যাকে আসি। এটাকে রুরাল আরবান ফ্রিঞ্জও বলা হয়। আর একটি ভাগ রয়েছে যেটা হচ্ছে 3 নাম্বার ভাগ, এর পরেই আমাদের একটি শহর বা পৌর অঞ্চল সীমায়িতকরণ করা হচ্ছে বা শেষ হচ্ছে। সেটা কি? ইট ইজ সিচুয়েটেড আউটওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ, মানে এইগুলির সম্পূর্ণ বাইরে অবস্থান করছে, যেটা আমরা পড়েছিলাম একটু আগে, হার্টল্যান্ড, মিডল, আর এটা হচ্ছে আউটার পার্ট। ইট ইজ অ্যাফেক্টেড বাই টাউন, এটা শহর দ্বারা সম্পূর্ণ প্রভাবিত হয়। পিপল লিভিং ওভার হেয়ার, মানুষরা মূলত এই জায়গাগুলোয় বসবাস করে। এগুলোই কেন বসবাস করে না? কারণ এটা শহরের কেন্দ্রীয় অঞ্চল, এখানে জমির দাম অত্যাধিক, যে কারণে মানুষ ঠিক আরো দূরবর্তী অঞ্চলে গিয়ে বসবাস করে যেখানে জমির দাম তুলনামূলক কম, এবং এই জায়গা থেকে তারা দৈনন্দিন এখানে কাজ করতে আসে। পিপল লিভিং ওভার হেয়ার অ্যান্ড গো ইনটু টাউন ফর দেয়ার এমপ্লয়মেন্ট, ইট ইজ অলসো কল্ড সিটি রিজিয়ন, এটাকে সিটি রিজিয়ন আখ্যা দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে হার্টল্যান্ড, যেটাকে আরবান ট্র্যাক বলা হচ্ছে, এটা হচ্ছে মিডল এরিয়া, এটাকে আমরা আরবান এরিয়া বলবো বা রুরাল আরবান ফ্রিঞ্জ বলবো। এই কনসেপ্টগুলো বা এই সংজ্ঞাগুলো তোমাদের কিন্তু জানতে হবে। এবং এইটা আউটার পার্ট, যেটা একদম পৌর অঞ্চলের সীমানা, সেটাকে আমরা বলবো আরবান কমার্শিয়াল জোন, যেখানে মূলত মানুষ বসবাস করে। এই হচ্ছে বিষয় আমাদের পৌর ভূগোলের মূল পরিধি বলতে পারো, কনসেপ্ট বলতে পারো, কন্টেন্ট বলতে পারো, এই বিষয়গুলি। এটা বিস্তারিত ভালোভাবে পড়বে বই থেকে। এরপর আমরা পরবর্তীতে সিলেবাস ধরে ধরে যে বিষয়গুলি রয়েছে সেগুলি আলোচনা করব। ধন্যবাদ।